বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে টেলিফোন সংলাপ হয়েছে। 9/11 হামলার আজ 19তম বার্ষিকী। জঙ্গি দলগুলো এখন চায় নতুন অস্ত্র, লক্ষ্য বায়োটেররিজম বা জৈব সন্ত্রাস। শুনবেন সাক্ষাৎকার। কিছু মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক চায়। ইরানের একটি জোরালো ভূমিকা রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ফলে যে সমস্ত রাষ্ট্র নিজেদেরকে আঞ্চলিক রাজনীতিতে ইরান বিরোধী অবস্থানে রয়েছে বলে মনে করে, তারা মনে করে আজকে ইসরায়েলের সাথে যদি তাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তাহলে ইরানের যে প্রভাব, সে প্রভাবকে ঠেকানো সম্ভব হবে। কিন্তু বাংলাদেশ কেন এই সম্পর্কে নারাজ? থাকছে বিশেষ প্রতিবেদন। তবে শুরুতেই থাকছে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। গ্রিসের লেসবস দ্বীপে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অভিবাসীরা বিক্ষোভ করছেন। মরিয়া ক্যাম্প থেকে বের হওয়ার প্রধান সড়কটি দাঙ্গা পুলিশ বন্ধ করে রেখেছে। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটিস শিনাস ওই শিবির সফর করে বলেছেন, স্থানীয় বাসিন্দাদের বিরোধিতা সত্ত্বেও চলতি সপ্তাহে পুড়ে যাওয়া ক্যাম্পটি পুনর্নির্মাণ করা হবে। বিরোধী দলের বিক্ষোভে যোগ দেওয়ার দায়ে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর প্রেস পুলের সাবেক প্রধানকে 15 দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। দিমিত্রি সেমচেঙ্কোর স্ত্রী জানাচ্ছেন, মুখোশ পরা পুলিশ গতকাল তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। তিনি সরকারি ওএনটি টিভি চ্যানেলের হয়ে কাজ করতেন। সরকারি দমন পীড়নের প্রতিবাদে তিনি পদত্যাগ করেন বলে জানা যাচ্ছে। সৌদি আরবের এক গোপন কারাগারে আটক ইথিওপিয়ার এক অভিবাসী সেখানকার দুর্দশার কথা তুলে ধরে সাহায্যের আহ্বান জানিয়েছেন। গোপনে পাচার করে আনা একটি মোবাইল ফোন ব্যবহার করে তিনি জানান যে তিনি একটি দোজখের মধ্যে বসবাস করছেন। এক ফরাসি বার্তা সংস্থাকে তিনি জানান, দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের কারাগারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী আটক রয়েছে এবং সেখানে রোগবালাই দেখা দিয়েছে এবং বন্দীরা আত্মহত্যা করছে। নাইজেরিয়ার কাদুনা প্রদেশে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্তদের হাসপাতালে নিয়ে খোঁজা করে দেওয়ার এক প্রস্তাব রাজ্যের আইনসভা অনুমোদন করেছে। তবে বিলটি আইনে পরিণত করতে রাজ্যের গভর্নরদের অনুমোদন লাগবে। জুন মাসে নাইজেরিয়ার বিভিন্ন রাজ্যের গভর্নররা ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন রোধে জরুরি অবস্থা জারি করেন। মস্কো এবং বেইজিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ করছে বলে মাইক্রোসফটের এক দাবি প্রত্যাখ্যান করেছে চীন এবং রাশিয়া। এই দুই দেশের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নির্বাচনে তারা হস্তক্ষেপ করছে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন এই প্রযুক্তি কোম্পানি অতিরঞ্জিত কথা বলছে। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠান লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগেই যেমনটা শুনছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আজ একটি টেলিফোন আলাপ হয়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই টেলিফোন আলাপের সময় দুই দেশের নেতা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় দুই দেশের প্রতিশ্রুতির বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। এ সম্পর্কে আরও জানাতে বিবিসি ঢাকা স্টুডিও থেকে এখন সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সংবাদদাতা কাদির কল্লোল। কাদির, সেক্রেটারি এসপার এবং প্রধানমন্ত্রী হাসিনার মধ্যে এই আলোচনা সম্পর্কে বিস্তারিত কি জানা যাচ্ছে? বিষয়টাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে তাতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে যে কথা বলেছেন তাতে বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানো এবং আরও আধুনিক করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে তারা আলোচনা করেছেন। টেলিফোন আলাপে দুই নেতা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব নিশ্চিত
নিশ্চিত করার ব্যাপারে দুই দেশের যৌথ প্রতিশ্রুতি নিয়ে কথা বলেছেন। তারা সামুদ্রিক ও আঞ্চলিক সুরক্ষা এবং বৈশ্বিক শান্তি রক্ষা নিয়েও কথা বলেছেন। এছাড়া কোভিড-19 মহামারীতে বাংলাদেশ যেভাবে সেটা মোকাবেলা করছে তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী। দুই নেতা অংশীদারি অবস্থান এবং সেই মূল্যবোধ থেকে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এটা যুক্তরাষ্ট্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তো কাদের এই আলোচনা কখন হয়েছে, কতক্ষণ ধরে চলেছে, সেই সম্পর্কে কিছু জানা যাচ্ছে? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আজ বিকেল 5:30টার দিকে ফোন করেছিলেন। তারা 20 মিনিটের মতো সময় ধরে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এহসানুল করিম তিনি জানিয়েছেন আমাকে কিছুক্ষণ আগে। কাদের আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রণালয় তো এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এবং বলেছে যে তাদের তরফ থেকে কি আলাপ আলোচনা হয়েছে। তো এই ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী দপ্তর থেকে এই আলোচনা সম্পর্কে কি বলা হচ্ছে? প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি এহসানুল করিম যেটা জানিয়েছেন যে এই টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রোহিঙ্গা সংকটের একটা শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া তিনি জানিয়েছেন যে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক সহযোগিতা আরও বাড়ানোর প্রশ্নে আলোচনা করেছেন। এটুকুই জানানো হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঢাকা থেকে খবর দিচ্ছিলেন সংবাদদাতা কাদির কল্লোল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে টুইন টাওয়ারে জঙ্গি হামলার আজ 19তম বার্ষিকী। 2001 সালের এই দিনে ইতিহাসের বিভীষিকাময় এক আত্মঘাতী বিমান হামলা চালায় জঙ্গি গোষ্ঠী আল কায়দা। ওই হামলায় নিহত হন প্রায় 3000 মানুষ। এরপর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শুরু হয় বিশ্বব্যাপী এক সন্ত্রাস বিরোধী অভিযান। বদলে যায় বিশ্ব রাজনীতি ও নিরাপত্তার কাঠামো। 19 বছর পর সেই বিশ্বব্যাপী যে সন্ত্রাসের বিরুদ্ধে যে অভিযানটা শুরু করেছিল 9/11-এর পরে, সেটা একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। আমরা প্রথমে দেখেছিলাম যে শুধু আল কায়দা বিভিন্ন দেশে তাদের অপারেশন পরিচালনা করছে। তারপর আমরা দেখতে পেলাম দায়েশের জন্ম হলো। দায়েশ জন্ম শুধু হয় নাই, দায়েশ বলতে গেলে ইরাক এবং সিরিয়ার বেশ কিছু এলাকা তারা অধিগ্রহণ করে তাদের এক ধরনের স্বাধীনতা তারা ঘোষণা করলো। কিন্তু শেষ পর্যন্ত তাদের যে অধিকৃত যে জায়গাগুলো ছিল সেটা তারা ধরে রাখতে পারে নাই, হটে যেতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র অভিযানের কারণে। তবে এইটা বললে ভুল হবে যে সন্ত্রাসী কর্মকাণ্ড শেষ হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে সন্ত্রাসের যে কর্মকাণ্ড তারা সিরিয়া বা ইরাকে তাদের অধিকৃত জায়গা থেকে করছিল, সেটা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে সে মতাদর্শ ছড়িয়ে গেছে। মিস্টার মনিরুজ্জামান, আপনি যেসব সংঘাতের কথা বলছিলেন 9/11-এর পর থেকে শুরু হয়েছে, তো এইসব যুদ্ধ বা সংঘাত বা অভিযান আপনি যাই বলুন না কেন, এতে আমেরিকা বা সার্বিকভাবে সারা বিশ্ব জয়লাভ করেছে, এটা কি বলা যাবে? জয়লাভ করা যাবে এটা বলা যাবে না, তবে তারা বেশ কিছুটা হলো সাময়িকভাবে কিছুটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। তবে সম্পূর্ণভাবে যে তারা জয়লাভ করেছে তাদের এই অভিযান, সেটা বলা যাবে না। একটু আগে আপনি যেমনটা বলছিলেন 9/11-এর পর যখন এই অভিযান সারা বিশ্বে ছড়িয়ে পড়লো, তখন দেখা গেল যে কৌশলগত পরিবর্তন এসছে এইসব জঙ্গি সংগঠনগুলোতে। আগে তারা সাংগঠনিকভাবে হামলা চালাতো, আক্রমণ চালাতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে লোন উলফ বা এককভাবে তৎপর ব্যক্তি পর্যায়ে তারা এই ধরনের হামলার পেছনে রয়েছে, যেমনটা আমরা নিউজিল্যান্ডে দেখেছি। এটা কেন ঘটছে? এটা ঘটছে এই কারণে একটা বিকেন্দ্রীকরণ একটা নীতি তারা গ্রহণ করেছে। তারা মনে করছে যে সব জায়গাতে সব অপারেশনের উপরে তাদের সরাসরি নিয়ন্ত্রণ করার প্রয়োজন নাই। তাদের মতাদর্শ অবলম্বন করে যদি কোনো ছোট গোষ্ঠী বা কোনো ব্যক্তি তারা তাদের অপারেশন করতে সক্ষম হয়, তারা মনে করছে যে এই ধরনের অপারেশনের সাফল্য পাওয়া অনেক সহজ বা এটা অনেক কার্যকরী ভূমিকা রাখতে পারে। একটু আগে আপনি যেমনটা বলছিলেন যে আল কায়দা দুর্বল হলেও তাদের যে বৃহত্তর আদর্শ কিংবা মতবাদ ছড়িয়ে পড়েছে নানান দেশে, ইরাক, সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে আফ্রিকার মালি, নিজের, পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া আর ভারতীয় উপমহাদেশের পাকিস্তান এবং বাংলাদেশে তার নজির দেখা গেছে। তো এটা কি বলা যাবে যে এসব গোষ্ঠীর বিরুদ্ধে আসলে কার্যকর, যাকে বলে কাউন্টার ন্যারেটিভ বা আদর্শগত বক্তব্য তৈরি করা যায়নি, আর সেটাই হলো এই লড়াইয়ের মূল সমস্যা, মূল দুর্বলতা? এটা আমরা সবসময় আমাদের বিশ্লেষণে বলে আসছি যে ব্যাটল অফ দ্য ন্যারেটিভে যুক্তরাষ্ট্র বা যারা রাষ্ট্র যেখানে পরিচালনা করা হচ্ছে তারা এই যুদ্ধ তারা জিততে পারে নাই। ন্যারেটিভটা সম্পূর্ণভাবে এখনো সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে এবং তারা যে ধরনের ন্যারেটিভ দিচ্ছে তার প্রতিবাদে যে ধরনের কাউন্টার ন্যারেটিভ রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, সেটা অনেক সময় খুবই ডিফেন্সিভ
এবং খুবই দুর্বল। কাজে দেখা যাচ্ছে যে সন্ত্রাসী গোষ্ঠী যে ধরনের নতুন নতুন ন্যারেটিভ দিয়ে তারা নতুন রিক্রুট পাচ্ছে বা অপারেশন উদ্বুদ্ধ করতে পারছে, সেখানে রাষ্ট্র এই করোনা ভাইরাস মহামারীর সময় দেখা গেল যে এই ধরনের হামলার সংখ্যা কমেছে। তার মানে কি এই যে এই গোষ্ঠীগুলো এখন আসলে ঠিক করে উঠছে, বা এর থেকে কোনো নতুন ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে? তবে আমরা তাদের বিভিন্ন ধরনের যে প্রচারণা যেগুলো প্রচারণা করি সেখানে একটা বড় ধরনের হুমকি আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্নভাবে বিস্তারিতভাবে তারা সকলকে তারা উদ্বুদ্ধ করতে চাচ্ছে যে আমরা একটা নতুন ধরনের অস্ত্র আমাদের হাতে এসছে। আমরা এর আগে যখন অস্ত্র বা বিস্ফোরক দিয়ে আমরা অপারেশন করতাম, তার চাইতে বড় অস্ত্র হলো বায়োটেরোরিজম। বায়োটেরোরিজমের ভিতরে যে প্রধান আশঙ্কাগুলো থাকে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের নার্ভ এজেন্ট ব্যবহার করতে পারে, বিভিন্ন ধরনের রাসায়নিক সেগুলোকে বায়োটেরোরিজমের আওতায় নিয়ে এসে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের ভাইরাস তৈরি করতে পারে, যেটা ল্যাবরেটরিতে তৈরি করে সেটাকে ছড়িয়ে দিতে পারে। কাজে দেখা যাচ্ছে যে বায়োটেরোরিজমের যে বিভিন্ন কথাগুলো আছে সেগুলো যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলো রপ্ত করতে পারে, যার কিছুর আশঙ্কা আমরা এখন দেখতে পাচ্ছি, নিদর্শন দেখা যাচ্ছে তাদের বিভিন্ন তাহলে দেখা যাবে যে তারা যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে যে ধরনের ক্ষতি এর আগে সাধন করতে পেরেছে, তার থেকে অনেক ব্যাপক আকারে তারা সাধন করতে সক্ষম হবে এবং আমাদের জন্য এটা মোকাবিলা করা বেশ দূর হয়ে পড়তে পারে এবং সে ধরনের একটা বড় আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। কথা বলছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আনম মুনিরুজ্জামান। আপনারা শুনছেন বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। বাংলাদেশের এক আদালত নিষিদ্ধ রাক্ষসে মাছ পিরানা এবং আফ্রিকান মাগুর উৎপাদন ও বিক্রি দায়ে আজ 5 ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে। বছর কয়েক আগে এই দুটি মাছ নিষিদ্ধ করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন নাম নিয়ে এসব মাছ উৎপাদন ও বিক্রি করে আসছে। পিরানা মাছ এতটাই রাক্ষসে যে জীবন্ত মানুষের মাংস খেতেও এদের কোনো আপত্তি নেই। তাহলে নিষিদ্ধ হওয়ার পরও এই মাছ কিভাবে বাজারে আসছে জানার চেষ্টা করেছেন ঢাকায় আমাদের সংবাদদাতা সঞ্জানা চৌধুরী। ঢাকার কারওয়ান বাজারে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আজ অভিযান চালিয়ে দেখতে পায় যে রূপচাঁদার নামে নিষিদ্ধ পিরানা মাছ বিক্রি হচ্ছে, অন্যদিকে ছোট আকারে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করা হচ্ছে দেশি মাগুর বলে। এভাবে ক্রেতাদের প্রতারিত করার দায়ে, সেই সঙ্গে মাছে বিষাক্ত রং ও জেলি মেশানোর দায়ে 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বাংলাদেশে এই দুটি রাক্ষসে মাছের উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করা হলেও কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় ভিন্ন নামে মাছ দুটি বিক্রি করছে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। নিষিদ্ধ পিরানা মাছকে বাজারে আসলে রূপচাঁদা বলে বিক্রি করা হয়। আফ্রিকান মাগুরটাও তারা উৎপাদন করছে এবং বিক্রি করছে। এই অপরাধের কারণে এখানে 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ করা হয়েছে। 4 জনকে 3 মাস করে, 1 জনকে 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এখানে যারা আড়তদার ছিলেন তারা আমাদের কমিটমেন্ট করেছেন যে ভবিষ্যতে তারা এটা কোনোভাবেই বিক্রি করতে দিবে না। আমি এর আগে 2বার অভিযান করেছি। এখানে যে মাছ রাখার যে হাউসটা ছিল সেটা আমি নিজেই দাঁড়িয়ে থেকে ভেঙে দিয়েছি, সেটাকে আবার নতুন করে করেছি। সুতরাং এটা তারা জানে এবং এই অপরাধটা তারা দ্বিতীয়বার করেছে। পিরানা মাছ দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো, তবে এর প্রধান বৈশিষ্ট্য হল তীক্ষ্ণ সূচালো দাঁত। মাছটির দাঁত এতটাই ধারালো যে একঝাঁক পিরানা আক্রমণ চালিয়ে বিশালাকার শিকারকে নিমেষেই ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। অন্যদিকে আফ্রিকান মাগুর সর্বভুক হওয়ায় এদেরকে যে জলাশয়ে রাখা হয় সেখানে অন্য কোনো মাছ, ডিম বা জলজ প্রাণী টিকতে পারে না। এই দুটি মাছ খাওয়ার ক্ষেত্রে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই ঠিকই, কিন্তু এদের পরিবেশগত ঝুঁকি অনেক ভয়াবহ বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাসচিব ইয়াহিয়া মাহমুদ। আফ্রিকান মাগুর এবং আমাদের যে পিরানা মাছ, এটি খুবই রাক্ষসের স্বভাবের মাছ, খুবই হাইলি কার্নিভোর ফিশ, মাংসাশী শ্রেণীর। এটা কোনো জলাশয়ে যদি থাকে তাহলে অন্যান্য মাছ যেগুলি আছে সেগুলিকে সে খেয়ে ফেলে। বিশেষ করে আমাদের দেশীয় প্রজাতির যে ছোট মাছ, সেইগুলির জন্য খুবই ক্ষতিকর। আমাদের যেহেতু একটু বন্যা প্রবণ এলাকা আমাদের দেশের, আমাদের এই দুইটি মাছ যদি কোনো কারণে আফ্রিকান মাগুর এবং পিরানা যদি আমাদের উন্মুক্ত জলাশয়ে চলে যায়, তাহলে যে আমাদের দেশীয় মাছ খাল, বিল, হাওর, বিলে আছে সেগুলির জন্য খুবই ক্ষতির কারণ। 80 দশকে আফ্রিকান মাগুর মাছ উৎপাদনের উদ্দেশ্যে এবং পিরানা মাছ অ্যাকুরিয়ামের বাহারি মাছ হিসেবে
থাইল্যান্ড থেকে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু দুটি মাছের রাক্ষসী স্বভাবের কারণে বিভিন্ন দেশের মতো বাংলাদেশ সরকারও 2008 সালে পিরানা মাছ এবং 2014 সালে আফ্রিকান মাগুর মাছের উৎপাদন, বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। এসব মাছ আমদানি করলে জেল জরিমানার বিধান রেখে মৎস্য সংঘ নিরোধ আইনের খসড়ায় নীতিগত অনুমোদনও দেয় মন্ত্রিপরিষদ। সেখানে আইন অমান্যের দায়ে 2 বছরের জেল ও 5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধানের কথা বলা হয়েছে। এত কিছুর পরও মাছ দুটির উৎপাদন ও বিক্রি ঠেকানো যাচ্ছে না কেন, প্রশ্ন রেখেছিলাম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিমের কাছে। সরকারের অগোচরে প্রত্যন্ত অঞ্চলে এগুলো গোপনে চাষাবাদ হতে পারে। আমরা কঠোর অবস্থান রেখেছি। বিভিন্ন পর্যায়ে আমাদের যে মোবাইল কোর্ট রয়েছে তারা লক্ষ্য করছে। আমাদের গ্রাম থেকে শুরু শহর পর্যন্ত মৎস্য অধিদপ্তরের যে সকল সেন্টারগুলি আছে সেখান থেকে আমরা এগুলো খতিয়ে দেখছি। তারপরেও যে বিষয়গুলো আমাদের সামনে আসছে সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা বিকল্প স্থায়ী একটি ব্যবস্থা কিভাবে করা যায় সেটাকে আমরা বিবেচনা করব। পিরানা মাছ বাংলাদেশের ময়মনসিংহ, কুমিল্লায় এবং আফ্রিকান মাগুর মাছ ঢাকার নারায়ণগঞ্জ ও কামরাঙ্গীর চরে এখনও চাষ হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই নিষিদ্ধ মাছগুলোর উৎপাদন ও বিক্রি স্থায়ীভাবে বন্ধ করা না গেলে বাংলাদেশের 260 প্রজাতির স্বাদু পানির মাছ এবং 475 প্রজাতির সামুদ্রিক মাছের অধিকাংশই বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৎস্য বিশেষজ্ঞরা। সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন, ঢাকা থেকে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবার বিশেষ প্রতিবেদন। ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটা নতুন মেরুকরণ চলছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশের বৈরী অবস্থানেও পরিবর্তন দেখা যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে চুক্তি করতে যাচ্ছে। সৌদি আরবও অলিখিত একটা সম্পর্ক তৈরি করেছে। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সমর্থন থাকলেও সুদান সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশই এখন ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা বিচার বিবেচনা করছে। সেখানে বাংলাদেশ কেন ইসরায়েলের সাথে সম্পর্ক গড়তে নারাজ? এখানে সমস্যাটা কোথায়? এ নিয়ে শুনুন ঢাকা থেকে কাদির কললের এই বিশেষ প্রতিবেদন। 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরুর দিকে যে কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল তার মধ্যে ছিল ইসরায়েল। 1972 সালের 4 ফেব্রুয়ারি ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল। তখন স্বাধীন বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরায়েলের সেই স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিল। সেই অবস্থানের পিছনে মূল বিষয় ছিল ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে স্বাধীন বাংলাদেশের সমর্থন। কিন্তু 50 বছরেও বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি। এমন পরিস্থিতির ক্ষেত্রে এখন ফিলিস্তিনিদের ইস্যুর সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং ধর্ম যোগ হয়েছে বলে বিশ্লেষকদের অনেকে মনে করেন। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাইদ ইফতেখার আহমেদ বলেছেন, বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতির কারণে যে কোনো সরকারের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তৈরির বিষয়টি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দুটো ধারাই, একটি যদি ডান এবং দক্ষিণপন্থী ধারা, আরেকটি হচ্ছে বামপন্থী ধারা, যেটা অপেক্ষাকৃত যারা অনেক দুর্বল, দুটো ধারাই আসলে চায় না যে বাংলাদেশ ইসরায়েলের সাথে খুব নৈতিক সম্পর্ক স্থাপন করুক। ডান এবং দক্ষিণপন্থী ধারা যারা, তারা চাচ্ছে না যেহেতু ইসরায়েলের যে জনগোষ্ঠী তার 70% বা তার চেয়েও বেশি হচ্ছে ইহুদি জনগোষ্ঠী, সুতরাং এখানে একটি ধর্মভিত্তিক রাজনীতির জায়গা থেকে তারা চায় না যে বাংলাদেশ আজকে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক। অন্যদিকে যারা বামপন্থী ধারা বা এর সঙ্গে যদি আমরা মধ্যপন্থী ধারা ধরি, তারা ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করতে চায় না। এর মূল কারণটা হচ্ছে মূলত রাজনৈতিক। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে যে ইসরায়েলের প্যালেস্টাইনকে স্বীকৃতি না দেয়া, বা তারা যেটা মনে করছে সেটা হচ্ছে ইসরায়েল সেখানে অবৈধভাবে প্যালেস্টাইনের ভূমি দখল করে সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এবং এর পাশাপাশি আরেকটি কারণ হচ্ছে, যেহেতু ইসরায়েল হচ্ছে একটা জায়নিস্ট রাষ্ট্র বা ধর্মভিত্তিক রাষ্ট্র, তো তারা যারা বিশেষ করে সেকুলার রাজনীতি করেন বাংলাদেশে, তারাও চায় না যে এ ধরনের রাষ্ট্রের সাথে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করুক।
সমস্ত কিছু মিলে যে যে রাজনৈতিক বৃত্তি অবস্থান করুন, কোন সরকারই বাংলাদেশে এই বৃহৎ জনগোষ্ঠীকে খেপিয়ে ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপন করতে চায়নি। এই ধারাটা এখনো অব্যাহত আছে এবং বাংলাদেশ সরকারও সেটা চাবে বলে আমার কাছে মনে হয় না। এখনও বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকে যে ইসরায়েল ছাড়া বিশ্বের যে কোনো দেশে যাওয়া যাবে। 70-এর শেষে এবং 80-র দশকে বাংলাদেশের অনেক তরুণ ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের জন্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধেও গিয়েছিল। সে সময় ঢাকার রাস্তায় ফিলিস্তিনিদের সমর্থনে ইসলামপন্থী বিভিন্ন দল বা সংগঠনের মিছিল ছিল নিয়মিত ঘটনা। বাংলাদেশের মানুষের মাঝে ইসরায়েল বিরোধী সেন্টিমেন্ট বা একটা নেতিবাচক ধারণা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, বাংলাদেশে কখনো ঐকমত্য না হলে একক কোনো নেতৃত্ব ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক করতে চাইলে সেই নেতৃত্বকে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। আমাদের সকলের একটা সেন্টিমেন্ট আছে প্যালেস্টাইনের প্রতি, তো সেই জন্য আমি মনে করি যে এটা একটা ন্যাশনাল কনসেনসাস দরকার। যে কোনো একক নেতৃত্ব যখনই এটা সিদ্ধান্ত নেবেন, সেটা কিন্তু ডোমেস্টিক অডিয়েন্সের জন্য এটা খারাপ হতে পারে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ এখন সরকারে রয়েছে। এই সরকার এখনও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়তে নারাজ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, কোনো রাজনৈতিক ঝুঁকি বা সমস্যা তাদের সরকারের বিবেচ্য বিষয় নয়। তাদের সরকার নৈতিকতার জায়গা থেকে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে রয়েছে এবং থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বা তার অব্যবহিত পরেই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব পরিষ্কারভাবেই কিন্তু কেন্দ্রীয় সম্মেলনে এই কথাটি বলেছেন এবং সেই নীতিতে আমরা বিশ্বাস করি যে আমরা প্যালেস্তানি জনগণের পক্ষে আছি, আমরা কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আছি। সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাথে ইসরায়েলের যে সম্পর্কবিহীন যে পথ চলা সেটা অব্যাহত থাকবে। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আরেকটি বড় দল বিএনপি বিভিন্ন সময় বাংলাদেশ শাসন করেছে। এই দুই দল বা দুই ধারার রাজনীতিতেই ইসলামপন্থী দলগুলো এখন বিভক্ত। তবে ইসরায়েল ইস্যুতে আওয়ামী লীগ এবং বিএনপির বক্তব্যে ভিন্নতা নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের কোনো দলই ইসরায়েলের সাথে সম্পর্ক চাইবে না বলে তিনি মনে করেন। প্যালেস্টাইনকে নিয়ে যে বাংলাদেশের যে কমিটমেন্ট, যেটা সবসময়ই প্যালেস্টাইনের যে স্বাধীনতা সংগ্রাম, এটাকে সবসময় বাংলাদেশ সব রাজনৈতিক দলগুলোই তারা সমর্থন করে এসেছে এবং সেখানে ইসরায়েলের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটাকে তারা বরাবরই নিন্দা করেছে। প্রধান দুই দলই এখনও ইসরায়েল বিরোধী অবস্থানই তুলে ধরছে, কিন্তু মুসলিম বিশ্বে ইসরায়েল ইস্যুতে অবস্থানের পরিবর্তন এখন দৃশ্যমান হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত কয়েকদিন আগে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এবং আগামী মঙ্গলবার তাদের একটি চুক্তি করারও কথা রয়েছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক নিয়ে এগোচ্ছে। জর্ডান মিশরের সাথে আগে থেকেই সম্পর্ক রয়েছে। সুদান সহ মুসলিম কয়েকটি দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করার কথা বলছে। কিন্তু এর কারণ কি? এই প্রশ্নে অধ্যাপক সাইদ ইফতেখার আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে এবং ইরানের বিরোধিতা থেকে অনেক আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করছে। নতুন মেরুকরণের বেশ অনেকগুলো কারণ রয়েছে। এর অন্যতম একটা বিষয় রয়েছে যে আজকে ট্রাম্প ক্ষমতা আসবার পর ট্রাম্প যেহেতু ইসরায়েলের সাথে তার একটা অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে এবং একটি অন্যরকম সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে এনে জেরুজালেমে নিয়ে এসছেন এবং উনি একটা কিন্তু চেষ্টা চালাচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির সাথে ইসরায়েলের একটা সম্পর্ক স্থাপন করবার বিষয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রের মধ্যে এই উপলব্ধি এসছে যে প্যালেস্টাইনের সংকটের মধ্যে আশু কোনো সমাধান হচ্ছে না এবং যেহেতু ইসরায়েলের পক্ষ থেকে দীর্ঘদিনের একটা চেষ্টা রয়েছিল যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক স্থাপন করা, নানাবিধ ইকুয়েশনের ফলে তারা এই সিদ্ধান্তে কোনো কোনো রাষ্ট্র চলে এসছে যে আসলে প্যালেস্টাইনকে পাশ কাটিয়ে হলো যদি আজকে ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলিও নানাভাবে উপকৃত হবে। আরেকটি কারণ উল্লেখ না করলেই নয়, সেটি হচ্ছে যেহেতু ইরানের একটি অত্যন্ত জোরালো ভূমিকা রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ফলে সৌদি আরব, আরব আমিরাত সহ যে সমস্ত রাষ্ট্র নিজেদেরকে আঞ্চলিক রাজনীতিতে ইরান বিরোধী অবস্থানে রয়েছে বলে মনে করে, তারা মনে করে আজকে ইসরায়েলের সাথে যদি তাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রভাব, সে প্রভাবকে ঠেকানো সম্ভব হবে। এ সমস্ত নানা সমীকরণের ফল হচ্ছে আজকে ইসরায়েলের সাথে একের পর এক মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর
স্থাপন করা বা সম্পদ স্থাপনের আগ্রহ প্রকাশ করা। দক্ষিণ এশিয়াতেও বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া অন্য দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে সম্পর্ক করছে। প্রতিবেশী দেশ ভারতের পক্ষ থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়টি দৃশ্যমান হচ্ছে। ইসরায়েলের বর্তমান রাজধানী জেরুজালেম থেকে ভারতীয় একজন সাংবাদিক হরিন্দর মিশ্র বলেছেন, ইসরায়েল বাংলাদেশের স্বীকৃতি পেলে গুরুত্বের সাথে স্বাগত জানাবে। তিনি উল্লেখ করেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ এশিয়াতেও নতুন সম্পর্ক তৈরির চেষ্টা করছে এবং দুদিন আগে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়া নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলনে মিস্টার মিশ্র উপস্থিত ছিলেন। একটা প্রেস কনফারেন্স হয়েছিল, এখানে ইসরায়েলের ফরেন মিনিস্ট্রিতে ডেপুটি ডাইরেক্টর জেনারেল গিলাদ কোহেন সাংবাদিকরা অ্যাড্রেস করলেন। এই সাবজেক্টটাই হচ্ছিল ইসরায়েলের এশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে। তো তখন কয়েকজন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে সাউথ এশিয়া নিয়ে কি ভাবে ইসরায়েল। তো উনি বললেন যে ইসরায়েল তো সবার সঙ্গে সম্পর্ক এস্টাবলিশ করতে চায়। উনি বললেন যে সবার সঙ্গে সম্পর্ক এস্টাবলিশ করার একটা চেষ্টাও হচ্ছে। বাংলাদেশের বিশ্লেষকরা মনে করেন যে আরব দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক করছে, সেই দেশগুলোতে রাজতন্ত্র বা একক শাসন থাকায় জনগণের মতামত উপেক্ষা করে তারা সিদ্ধান্ত নিতে পারছে। সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রওনক জাহান বলেছেন, ফিলিস্তিন ইস্যুকে এড়িয়ে বাংলাদেশ ইসরায়েলের সাথে যাবে না বলে তিনি মনে করেন। যদিও এখন ইউএই সৌদি আরেবিয়া সম্পর্ক করছে, কিন্তু এই সমস্ত সম্পর্কে কতটা জনসমর্থন সমস্ত আরব দেশে কতটা আছে? কারণ সরকাররা যে কোনো একটা সম্পর্ক করেই ফেলতে পারে, কিন্তু যদি আরব জনসাধারণ দিন পর্যন্ত প্যালেস্টিনিয়ানের পক্ষে ছিল, অতএব বাংলাদেশের জন্য এখনই আগ বাড়িয়ে তো এটার মধ্যে যাওয়া তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক করে ইসরায়েল কি অর্জন করতে চায়? এমন প্রশ্নে হরিন্দর মিশ্র বলছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি পেলে সেটা ইসরায়েলের বৈধতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় একটি মাত্রা যুক্ত হবে। এছাড়া অর্থনৈতিক চিন্তাও থাকতে পারে বলে তাঁর ধারণা। বাংলাদেশ একটা প্রিডমিনেন্টলি ইসলামিক পপুলেটেড কান্ট্রি আছে। যদি রিলেশনস এস্টাবলিশ হয় তো একটা লেজিটিমেসি পাচ্ছে ইসরায়েল, সবচেয়ে বড় ব্যাপার। তাছাড়া বাংলাদেশ নিয়ে এইখানে লোকেরা খুব ভালোভাবে জানে যে একটা ম্যানুফ্যাকচারিং নেশন বলে বাংলাদেশ ইমার্জ করেছে। ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য হয়তো ইসরায়েল ওইখান থেকে বেনিফিট করতে পারে। ওইখানে লেবার কস্ট কম আছে। ইসরায়েলেও লোকেরা এটা জানে যে বাংলাদেশ একটা ভ্যালু এডিশন দিতে পারে বিজনেসে, যেমন শ্রীলঙ্কা দিচ্ছে। যদিও বিভিন্ন আরব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক করার ক্ষেত্রে বলেছে, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি সমর্থন থেকে তারা সরে আসছে না, কিন্তু ইসরায়েল ইস্যুতে এই দেশগুলোর অবস্থানকে বাংলাদেশ বিবেচনায় নিচ্ছে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ফিলিস্তিনিদের দাবি এড়িয়ে বাংলাদেশ আপোষ করতে পারে না। অন্য দেশ বা অন্য আরেকটি মুসলিম দেশ ইসরায়েলের সাথে কি করছে এর আগেও হয়েছে। আমরা দেখেছি জর্ডানে ইসরায়েলের দূতাবাস আছে এবং তাদের সাথে এবং একাধিক মুসলিম রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক আছে। এবং আমরা যতটুকু জেনেছি বা বলা হয়েছে আমাদেরকে যে এই প্রক্রিয়া ফিলিস্তিনিদের অধিকার আদায়ে সহায়তা করতে পারে, তারা তাদের পক্ষ থেকে, সেই সব মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এটা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা আমরা অপেক্ষায় থাকবো, দেখব। কিন্তু বিষয়টি হলো এটা তৃতীয় আরেকটি রাষ্ট্রের বিষয়, কিন্তু বাংলাদেশের অবস্থানে এখানে কোনো পরিবর্তন নেই। বিএনপি নেতা মিস্টার আলমগীরও বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করতে গিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিকে আর গুরুত্ব দিচ্ছে কিনা সেই প্রশ্ন থেকে যায়। এখন মিডল ইস্টে যা হচ্ছে, এটা কি আপনার আসলে প্যালেস্টাইনের জনগণের মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে সেইভাবে দেখা হচ্ছে কিনা, এটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, যদিও গত কয়েক বছরে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমিতে ইসরায়েলের স্থাপনা নির্মাণ এবং জেরুজালেমকে রাজধানী করা সহ বিভিন্ন পদক্ষেপ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক গড়া নিয়েও বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে অতীতের মতো আলোচনা বা প্রতিবাদ নেই, কিন্তু এরপরও ইসলামপন্থী দলগুলো সহ সব রাজনৈতিক দলের অবস্থানের কারণেই বাংলাদেশের কোনো দল বা সরকার ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক করবে না এবং সেক্ষেত্রে সরকার ঝুঁকির বিষয়কেই বিবেচনা করে বলে তাঁরা মনে করেন। কাদির কললের বিশেষ প্রতিবেদন।
এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে টেলিফোন সংলাপ হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই টেলিফোন আলাপের সময় দুই দেশের নেতা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় দু দেশের প্রতিশ্রুতির বিষয় নিয়ে আলোচনা করেছেন। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশের সময় সন্ধে 7:30 আর ভারতে সন্ধে 7টায়। শুনবেন আশা করে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি।